শ্রেণীর গণিত অধ্যায় অজানা রাশির সূচক, গুণ ও প্রয়োগ এইটা উপর আজকে আলোচনা করব। তো এখানে টপিক হলো আজকে বর্গ চিনি। বর্গ চিনি তো বর্গ চিনি ইতিপূর্বে আমরা নিচের ক্লাসে বর্গ কি সংজ্ঞা শিখে আসছি। তো আজকে যে বিষয়টি এখানে আমি একটা আনকমন বিষয় বলতেছি, সেটা হলো এখানে আছে যে বাস সংখ্যা যত বর্গ সংখ্যা তত, তা না। এখানে হবে যে সমান অংশ, দৈর্ঘ্য বরাবর যতগুলা সমান অংশ থাকবে প্রস্থ বরাবর ততগুলো সমান অংশ থাকবে। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর আমি যতগুলোই বাস করি কিন্তু অংশ সংখ্যা সমান হবে। যেমন এখানে আমি দুইটা বাস করছি, দুইটা বাস করছি, একটা হলো দৈর্ঘ্য বরাবর আর একটা হলো প্রস্থ বরাবর। তাহলে এখানে গড় সংখ্যা হলো 4টি, কিন্তু দৈর্ঘ্য বরাবর একটা, প্রস্থ বরাবর হলো দুইটা, তাহলে 2 দুগুণে 4, কিন্তু হিসাবটা এটা না। এটা হিসাবটা হলো যে দৈর্ঘ্য বরাবর গড় কয়টা, একটা দুইটা, এখানে হলো প্রস্থ বরাবর একটা দুইটা, তাহলে কি হয় যে গড় সংখ্যা 4টি হবে। ঠিক অনুরূপ ভাবে এখানে আমি কিন্তু বাস কিন্তু দুইটা দিছি, কিন্তু অংশ সংখ্যা কয়টা, 3টা, 1 2 3, প্রস্থ বরাবর 1 2 3। ঠিক, তাইলে আমরা বাস সংখ্যাটা এখানে মূলত বিষয় না, বিষয় হলো যে সমান অংশে বাস করা। যতগুলো গড় থাকবে তত দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায়, তাহলে ওই সংখ্যার বর্গ সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা 2টা এবং 3টা দেখাইলাম। এবার একক কাজ আছে একটা। একক কাজটা হলো যে 8টি সমান অংশে বাস করতে হবে। দৈর্ঘ্য বরাবর সমান 8টি অংশে বাস করতে হবে এবং প্রস্থ বরাবর সমান 8টি ভাগ করতে হবে, সমান 8টি অংশে ভাগ থাকতে হবে। তাহলে 8 8 কত হয়, 64টি গড় হবে। তাহলে এখানে কয়টা গড় হবে, 64টি। এটা আমি একটু পূর্বে দেখাই দিলাম, এগুলো আমাদের এই ক্লাসে আছে। তো আমরা বিস্তারিত পরে বই থেকে পড়বো। আর নতুন কারিকুলামে নিয়ম হলো ছাত্রছাত্রীরা বইটা নিজে পড়বে, নিজেই জানার চেষ্টা করবে। যদি বুঝতে না পারে তাহলে শিক্ষক সহায়তা করবে। তো আমরা শুরু করব। তো এখানে বর্গ চিহ্ন, এই বর্গ চিহ্নটা দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, চলো আমরা একটি বর্গাকার কাগজ নেই। বর্গ একটি আয়ত, এই বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আয়ত কাকে বলে। আয়ত হলো যে বিপরীত বাহু সমান এবং কোণগুলা কি সমকোণ। কোণগুলা সমকোণ মানে 90 ডিগ্রি, কোণগুলা কি 90 ডিগ্রি, সেটাকে আমরা আয়ত বলে থাকি। কিন্তু যদি এই দৈর্ঘ্যটা যদি সমান হয় এবং প্রস্থটা যদি সমান হয়, মানে এরকম এখান থেকে আমি কেটে ফেললাম সমকোণ সমকোণ, তাহলে এখন এইটা কি বর্গ, এটা হলো বর্গ। তাহলে এইটাও কিন্তু আয়ত, বর্গ একটা আয়ত, কিন্তু বিশেষ একটা শর্তের কারণে। সেটা কি, যদি এটা দৈর্ঘ্য হয় 4 মিটার, প্রস্থ 4 মিটার, দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 4 মিটার, দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 4 মিটার, তাহলে সেটা হবে বর্গ। অর্থাৎ বর্গের 4টা বাহু সমান, এটাই কিন্তু এটা একটা আয়ত। মনে রাখতে হবে এটা একটা আয়ত, বর্গ একটি আয়ত। তো আমরা বইটা আবার দেখি। তো এখানে চলো আমরা একটু আলোচনা করি। চলো আমরা একটি বর্গাকার কাগজ নেই। বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। চিত্রের মতো করে কাগজটি পরপর দুইবার, একবার দৈর্ঘ্য বরাবর, একবার প্রস্থ বরাবর। এখানে বর্গ দৈর্ঘ্য প্রস্থ সমান, আমি দৈর্ঘ্য বরাবর যদি বলি তাহলে কোনটা বুঝাবো, এই জন্য এই কথাটা এখানে বলে নিছে আগেই যে বর্গ একটি আয়ত।
কারণ আয়তের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করা হয়। বর্গ একটি আয়ত, এই জন্যই এটা বইলা নেওয়া হয়েছে যে এই যে এখান থেকে বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। হ্যাঁ, কিন্তু আমরা এখানে যেহেতু পরস্পর প্রত্যেকবারই সমান, তাহলে সেটা একটা বর্গ আমরা হিসাব করি, কিন্তু এখানে আলাদা আলাদা সেপারেট করার জন্য এই কথাটা বলে দিচ্ছে বর্গ একটি আয়ত। কারণ আয়তের দৈর্ঘ্য প্রস্থ আমরা বলে থাকি, কিন্তু বর্গের দৈর্ঘ্য একটাই, দৈর্ঘ্য যা প্রস্থ তা। কিন্তু আমরা অঙ্কটা করব, এখানে যে কাগজটা নিব সেটা হলো বর্গাকার। বর্গাকার হইল এখানে আমি বারবার বলবো যে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর। খোলার পর যে কয়টি ঘর পাবো, প্রতি ঘরে একটি করে মার্বেল রাখে। কয়টি মার্বেল পাবো আমরা? হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা। একইভাবে আরেকটি বর্গাকার কাগজকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান তিনটি অংশে পরস্পর ভাগ করি। তিনটি অংশে কিন্তু ভাগ করি। এখানে কিন্তু কথাটা গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে যে বাস তিনটা নয়, সমান তিনটি সমান অংশে বাস। তোমাদের সুবিধার জন্য বাস করার পর কি পেন্সিল কলম দিয়ে আমরা দাগ কেটে নিব, মানে এরকম দিয়ে আমরা কি করব, সমান তিনটি অংশ এরকম সমান তিনটি অংশ করে নিব। ঠিক আছে, তাহলে এই সমান তিনটি অংশ এরকম নিলে তাহলে এখানে গড় সংখ্যা কয়টা? যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। দৈর্ঘ্য বরাবর তিনটা, প্রস্থ বরাবর তিনটা। অর্থাৎ তাহলে এখানে এটা আটটা তো এখানে কত দূর পর্যন্ত আসছে? তিনটি অংশে পরস্পর সমান বাদ করিব। তিনটি অংশে সমান তিনটি অংশে পরস্পর বাদ করি। সুবিধার জন্য আমরা স্কেল দিয়ে দাগ কেটে নিতে পারি। এবার প্রতি ছোট ঘরে একটি করে মার্বেল বসালে কয়টি মার্বেল লাগবে? 9টি। দৈর্ঘ্য বরাবর তিনটা, প্রস্থ বরাবর তিনটা, তাহলে 3 3 9টা। একইভাবে দৈর্ঘ্য বরাবর ও প্রস্থ বরাবর সমান তিনটি অংশ, সমান সমান কথাটা দিতে হবে, সমান 4টি, 5টি, 6টি, 7টি করে 7টি অংশ লাগাইতে হবে। এখানে হবে অংশে, সমান অংশে। আর এখানে দিতে হবে এটা হলো 7টি অংশ। এখানে হবে সমান, এই যে সমান 4টি, সমান 4টি, সমান 5টি, সমান 6টি, সমান 7টি অংশে বাজের জন্য কয়টি করে মার্বেল লাগবে তার নিচে ছকে আমরা ইতিপূর্বে দেখাইছিলাম। এটা আবার দেখাই, তাহলে এখানে হবে n এর সমান অংশ 2, তাহলে এর বর্গ সংখ্যা 4, অর্থাৎ মার্বেল লাগবে 4টা, এখানে 3 মার্বেল লাগবে 3 9টা, এখানে 4, হ্যাঁ, এখানে মার্বেল লাগবে 16টা, এখানে সমান অংশ 5টা, তাহলে মার্বেল লাগবে 5 5 25টা, এখানে সমান অংশ 6 মার্বেল লাগবে 6 6 36টা, এখানে সমান অংশ 7, তাহলে মার্বেল লাগবে 7 7 49টা। এখানে কি দেখতে পেলে? দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর যতগুলো সমান অংশে ভাগ করা হচ্ছে, ছোট ঘর সংখ্যা ততগুলো হচ্ছে। যেমন 2 কে 2 দিয়ে
প্রশ্নটা আবার এখানে হিসাব করি আমরা। ও প্রস্থ বরাবর যতগুলো সমান অংশে ভাগ করা হচ্ছে, তাহলে এই 2 দিয়ে 2 কে গুণ করতে হবে, তাহলে আমরা কি পাবো? গড় সংখ্যা। তাহলে আবার যদি কোন বাস না থাকে, কোনো বাস না দিলে গড় সংখ্যা বাড়বে না, গড় সংখ্যা থাকবে একটি। তাহলে মার্বেল লাগবে কয়টি? হ্যাঁ, মার্বেল লাগবে কয়টি? একটি। ঠিক আছে, একক কাজ। এবার একক কাজ, এখন কাগজটিকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 8টি, এটা আমি একটু আগে দেখিয়েছিলাম যে 8টি সমান ভাঁজ, সমান অংশে ভাঁজ, সমান, এখানে হবে সমান অংশে 8টি ভাঁজ। দাগ টেনে দেখো গড় সংখ্যা কত। তো গড় সংখ্যা হবে 8টা কত? 64। 8টা 64টি গড় হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 33 পৃষ্ঠা পর্যন্ত আজকে থাক। তাহলে এখন কাগজটিকে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর সমান 8টি অংশে দাগ টেনে আমরা পাবো 8টা 64টি গড়। তারপরে এবার বর্গাকার কাগজে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান ভাঁজ করে যতগুলো গড় পাওয়া যাচ্ছে বা যতগুলো মার্বেল প্রয়োজন হচ্ছে, সেই সংখ্যাগুলোকে বর্গ সংখ্যা বলে বা পূর্ণবর্গ সংখ্যা বলে। সেই সংখ্যাগুলোকে পূর্ণবর্গ বা বর্গ সংখ্যা বলে, এটা আমাদের মনে রাখতে হবে। তো একক কাজ এটা আমরা করেছি। তো এখন আমরা 34 পৃষ্ঠায় যাব। এখানে আবারও বলছি যে বর্গাকার কাগজে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান ভাঁজ করে যতগুলো গড় পাওয়া যাচ্ছে বা যতগুলো মার্বেল প্রয়োজন হচ্ছে, সেই সংখ্যাগুলোকে বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তো এটা বিশেষভাবে মনে রাখতে হবে। তারপরে আমরা যাব, যেমন সমান 3টি অংশে ভাঁজ করার পর, সমান 3টি অংশে ভাঁজ করার পর প্রতিটি সারিতে 3টি করে এবং 3টি সারিতে মার্বেল সাজানো হবে এবং মোট মার্বেলের সংখ্যা হবে কত? 3 গুণ 3। 3 গুণ 3 অর্থাৎ 3 এর বর্গ সমান হবে 9। 3 ইন্টু 3, 3 স্কোয়ার ইকুয়াল টু কত? এখান থেকে আমরা কি শিখলাম? যে সমান 3টি অংশে ভাঁজ করলে, মানে সমান 3টি অংশে, এখানে সমান 3টি অংশ, তাহলে এই 3কে 3 দিয়ে গুণ করলে যে গড় সংখ্যা হবে, প্রতি ঘরে মার্বেলের সংখ্যা হবে কত? 3 গুণন 3 স্কোয়ার। 3 গুণন 3, 3 এর বর্গ সমান কত? 9। তো এইভাবে এখানে দেখা যায়, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ঠিক আছে, তো প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান। এখানে
আমরা দেখতে পেলাম যে প্রত্যেক সারিতে এবং প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান। এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা সমান। এখানে এটা একটা সারি, এই যেটা হলো একটা সারি, এই সারিতে মার্বেলের সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। আবার বলছে সারির সংখ্যা সমান। তার সারি কয়টা? এই যে একটা সারি, এই একটা সারি, এই একটা সারি, মানে এই যে এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা সমান এবং কি বলে যে আবার সারির সংখ্যাও সমান। এখানে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান। এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা সমান, আবার সারিও সমান। সারি, আমি এটাকে যদি 1 নম্বর সারি ধরি, এটাকে হলো 2 নম্বর সারি, আর এটা হলো 3 নম্বর সারি। ঠিক আছে? তো এবারে আসি এখানে যে 1, 4, 9, 25, 49, 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলোর দিকে তাকালে, এই সংখ্যাগুলোর তাকালে দেখো এগুলোকে অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা হিসেবে সংখ্যাগুলোর দিকে তাকালে দেখো যে এগুলোকে অন্য কোনো পূর্ণবর্গ হিসাবে প্রকাশ করা যায়। অন্য কোনো পূর্ণবর্গ হিসাবে প্রকাশ করা যায়। এভাবে 1 মানে 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলোর দিকে তাকালে দেখো এগুলোকে অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা বর্গ হিসাবে প্রকাশ করা যায়। 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? এগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? অন্যদিকে 2, 5, 7, 12, 2, 5, 7, 12 ইত্যাদি সংখ্যাগুলোকে এভাবে একই সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায় না। একই সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা যায়, তাই এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই এগুলা পূর্ণবর্গ, এই সংখ্যাগুলোকে, এই যে সংখ্যাকে 2, 5, 7 এগুলাকে কোনো একটা সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায়। বর্গ হিসাবে যেমন 4 আমরা 2 এর বর্গ পাই, 2 গুণন 2 সমান 4। কিন্তু এই যে 2, 5 এর এই সংখ্যাগুলো অন্য কোনো সংখ্যা বর্গ হিসেবে প্রকাশ করা যায়। অন্য কোন সংখ্যার বর্গ হিসেবে, এখানে অন্য সংখ্যা বলতে এই 2 কে বুঝাইছে, যে এই 2 এর বর্গ চাই। কিন্তু এই 5 এর ক্ষেত্রে, 7 এর ক্ষেত্রে, 12 এর ক্ষেত্রে এরকম কোন সংখ্যা নাই যাকে ওই সংখ্যার গুণ করলে 2 বা 5 বা 7 ইত্যাদি হবে। তাহলে ইত্যাদি সংখ্যাগুলোকে এভাবে একই সংখ্যার পূর্ণবর্গ হিসেবে প্রকাশ করা যায়, তাই এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার একটি বর্গাকার কাগজকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান অংশে ভাঁজ করে মার্বেল বসানোর খেলার মাধ্যমে কোনটি পূর্ণবর্গ সংখ্যা এবং কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় যাচাই কর। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা মার্বেল বসায়, এখানে
এখানে যে ছকটা আছে চিত্র 2 গেল, ছকটা যে আছে এটা হলো সংখ্যা। সংখ্যা কি কি? 2, 5, 7, 20, 82, 36, 45 এবং কত 81, 56, 12, কত 12। তাহলে এই সংখ্যাগুলা আমাকে দেখতে হবে কোনটা বর্গ সংখ্যা কোনটা বর্গ সংখ্যা না। এটা বলছে সংখ্যাটি কি বর্গ, পূর্ণবর্গ বা বর্গ। তো কোনটা বর্গ আর কোনটা বর্গ না আমরা দেখি। এখানে 2 বর্গ না, ঠিক আছে, এটা বর্গ না। 5 বর্গ না। 7 বর্গ না। এই 7 অন্য কোনো সংখ্যা বর্গ সংখ্যা নয়। 83 ও বর্গ নয়, কিন্তু 36 কিন্তু বর্গ সংখ্যা। 36 কোন সংখ্যার বর্গ? 6, এটা বর্গ। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা একটা বর্গ সংখ্যা। আবার এটা বর্গ না। হ্যাঁ, এটা 81, 9 নং 81, এটা কিন্তু 9 গুণিত। হ্যাঁ, 9 দিয়ে 9 কে গুণ করলে কত হয়? 81। হ্যাঁ, এটা এটা পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ, কিন্তু এটা পূর্ণবর্গ না, এটাও পূর্ণবর্গ না। 12 কোনো সংখ্যার বর্গ রাশি নয়। তো এবার আমরা দলগত কাজ করব। কিভাবে দলগত কাজ? আমরা বর্গ সংখ্যা গুলো, বর্গ সংখ্যা কোনগুলো চিনলাম। এবার তোমাদের ক্লাস রুলের শেষ অঙ্ক অনুযায়ী দাঁড়িয়ে 10টি সারি করো। শেষ অঙ্ক অনুযায়ী আমরা ক্লাসের যে রুল আছে এখানে শেষ অঙ্ক অনুযায়ী 10টা সারি করব। তো আমরা যে শেষ রুলগুলো আছে সেগুলা আমরা বিবেচনায় আনবো। মনে করি যে 1 থেকে আমার ক্লাসে স্টুডেন্ট আছে কতজন? 50। তাহলে এখান থেকে যদি আমি শেষ রুলটা কি রুলের শেষ অঙ্ক মনে করি, এখানে শেষ অঙ্ক আর 1 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত তো একই অঙ্ক, তাহলে একই অঙ্ক ধরে নিতে হবে। তাহলে মনে করি আমি 5 রুল একটা নিলাম, তারপরে 15 একটা রুল নিলাম, তারপরে 25 একটা রুল নিলাম, যেহেতু আমার 50 পর্যন্ত 35 একটা রুল নিলাম, তারপরে 45 একটা রুল নিলাম। 50 পর্যন্ত রুলের মধ্যে আমি শেষের অঙ্ক 5 ধরে কয়টা পেলাম? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। কয়টা রুল পেলাম? এখানে কয়টা রুল পেলাম? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ঠিক আছে, তাহলে 5টা রুল আমরা, তাহলে এখানে 5 জন স্টুডেন্ট আমি একটা দলে নিতে পারছি। দলগত কাজ, দলের আমি মনে করি 10 এভাবে নিয়ে যতটা দল হয় আমরা ওইভাবে দল গঠন করব। এখন দল গঠন করি রুলের শেষ অঙ্ক নিয়ে আমরা এভাবে। এখানে কয়টা দল হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। রুলের শেষ অঙ্ক বলতে মনে করি যে 10 একটা রুল আছে, ওই রুলের শেষ অঙ্ক হইল 0। ওই রুলের শেষ অঙ্ক হইল 0। তাহলে এই 0 বরাবর আমি মনে করি যে 10, এখানে 10 রুল কারো নাই। হ্যাঁ, 10 রুল কারো নাই, 20 রুল কারো নাই, 30 রুল কারো নাই, তারপরে 40 কারণে, 50 কারণে। তাহলে এখানে কোনো ছাত্র থাকবে না বা ছাত্রী থাকবে না। এবার আসি একে। একে আমি কয়জন পাইছি? এরকম এক, শেষ অঙ্ক 1, যেমন প্রথমটা হলো 1, তারপরে 11, তারপরে 21, এরকম এই রুল আমি মাত্র একজন পাইছি। ঠিক আছে, এখানে একজন পাইলাম। এবারে এখানে কয়জন? 2 জন। 3, শেষ অঙ্ক 3, শেষ অঙ্ক 4। হ্যাঁ, 4 এ পাইছি কয়জন? 1, 2, 3, 4। ঠিক আছে,
তারপরে এই কথাটা বলছে, আমরা বর্গ সংখ্যাগুলো চিনলাম। এবার তোমাদের ক্লাস রুলের শেষ অঙ্ক অনুযায়ী, হ্যাঁ, দাঁড়িয়ে 10টি সারি দাঁড়িয়ে মানে দাঁড়া করে 10টা সারি করতে হবে। হ্যাঁ, এখন তোমরা নিজেকে নিজেদের মধ্যে সারির পরিবর্তন করে বর্গ সংখ্যার সমান করে এক একটি সারি বানাও। এক একটি সারি বানাও, ঠিক আছে? বর্গ সংখ্যা অনুযায়ী এক একটি সারি বানাও। 10টি সারি গাঢ়, 10টি সারি দাঁড়িয়ে 10টি সারি, হ্যাঁ, করতে হবে। এখন তোমরা নিজেদের মধ্যে সারি পরিবর্তন করে বর্গ সংখ্যা সমান করে এক একটি সারি বানাও। তো এখন আমি এই যে 10টি সারি করলাম, এই 10টি সারিকে আমি বর্গাকারে সাজাবো। বর্গাকারে সাজাবো। তো এখানে তাহলে এইভাবে প্রথমে আমি এখানে যেটা ছকে পাইলাম, এইভাবে পাইলাম, এইভাবে পাইলাম, এখানে 4 পাইলাম, এখানে 5 জন, এখানে 6 জন, এখানে 7 জন, এখানে 8 জন, এখানে 9 জন। তো এখানে যে ছকটা আছে এই ছকটা আমি পূরণ করতেছি। হ্যাঁ, আহ, বর্গ আকারে করব। তারপরে আমি একটি সরাসরি ভিডিও দেখাবো। সেটা হলো যে আহ, সরাসরি আমার ক্লাসের যে ছাত্র ছাত্রী আছে ছাত্রীদের নিয়ে সরাসরি প্র্যাকটিক্যালি একটা দেখাবো। আচ্ছা, তাহলে এইখানে এগুলা যদি বর্গ আকারে সাজায়, যেহেতু সমান সংখ্যক আকারে, এখানে কিন্তু 9, এখানে 9 জন আছে, এটা কিন্তু বর্গ রাশি। তাহলে এখান থেকে যদি একটা নিয়ে যাই, এই এক এখানে নিয়ে যাব, এখানে একজন নিয়ে আসি। আমি 8 করতে পারি না, তারপরও 8 করার চেষ্টা করছি। তো এখানে কয়জন হলো? 9 জন। তাহলে এটা একটা বর্গ রাশি, অর্থাৎ 8 যোগ কত? 1 সমান 9। 9 কিন্তু একটা বর্গ রাশি। কোন একটা সংখ্যার বর্গ রাশি, কোন একটা সংখ্যা হলো 3, 3 এর বর্গ 9। তো এইবারে এখানে 7 জন আছে। আমি এবার এটা নিয়ে যাই, আহ এটা নিয়ে যাব, এখান থেকে 2 জন নিয়ে যাব, এখান থেকে এই লাইনে আমি 2টা নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, 2 জন, এখানে আরেকজন নিতে হবে। তাহলে এখানে কয়জন হলো? এবার 7 যোগ 2 সমান হলো কত? 9। 9 একটা কিন্তু বর্গ সংখ্যা। এবারে আসবো, এই 3, এখানে 3 জন আছে, এই 3 জন আমি এই 6 এর সাথে নিয়ে আসি, এই 3 জন। এখানে 3 জন নিয়ে আসবো। ভালো দেখা যাচ্ছে না কালিটা? একজন, 2 জন, 3 জন, ঠিক আছে? তাহলে এখানে কত? 6 যোগ 9, 6 যোগ 9। তাহলে 6 যোগ 9, মানে 6 যোগ 3, সরি, 6 যোগ 3 সমান কত হলো?
9 9 বর্গ রাশি। এবার আসি আমরা, এবার এই 3 গেল, এবার এখান থেকে নিব এই ঘর থেকে এখানে নিয়ে যাই। তাহলে এখানে একজন এক দুই তিন চার, তাহলে 4 আর 5 কত হলো? 9। 5 এখানে আছে, আগে 5 আছে, এখন 4 সমান হলো 9। তাহলে আমরা এইভাবে আমরা এই সারিগুলোকে বর্গ আকারে প্রকাশ করলাম, প্রত্যেকটা সারি বর্গাকারে করলাম। সারি 10টি সারি করলাম। এখন এই সারিগুলোকে সারির পরিবর্তন করে, নিজেদের মধ্যে পরিবর্তন করে বর্গাকারে করতে হবে। তাহলে এখান থেকে বর্গাকারে করে আবার সারি পাইলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা সারি পাইলাম এবং প্রত্যেকটা সারিতে সমান সংখ্যক স্টুডেন্ট পাইলাম। তাহলে এখানে মোট কতজন স্টুডেন্ট পাইলাম? প্রত্যেকটার মধ্যে কয়টা আছে? এখানে নিজেদের সারির পরিবর্তন করে বর্গ সংখ্যার সমান করে একটি সারি বানাই, এক একটি সারি বানাই। তাহলে সারি, এখানে কিন্তু সারি পাইলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা সারি। 5টা পাইছি, কিন্তু প্রত্যেকটা সারিতে কতজন করে স্টুডেন্ট আছে? 9 জন করে আছে। তাহলে প্রত্যেকটা বর্গ, হ্যাঁ, এক একটা সারি বর্গাকারে আছে। বর্গ সংখ্যার সমান করে এক একটি সারি বানাও, মানে সারির পরিবর্তন করে বর্গ সংখ্যার সমান করে, বর্গ সংখ্যার সমান। তাহলে এখানে 9 হলো বর্গ সংখ্যা, এর সমান করে এক একটি সারি বানাও। পরিবর্তন করে আমরা এটা পেয়েছি, ঠিক আছে? তো 34 পৃষ্ঠা গেল। এখন অল্পটা আছে, আর একটা পৃষ্ঠা আছে। এই পৃষ্ঠায় গণর আগ পর্যন্ত আমরা আলোচনা করব আজকে। এখানে এটা একটু শেষ করি। এখন 35 পৃষ্ঠার যে কাজটা শুরু, সেটা হলো, এখন মনে করো দৈর্ঘ্য প্রস্থ বরাবর কতগুলো সমান অংশে ভাঁজ করা হয়েছে সেটা জানা নেই। এই আসল অঙ্কের ভিতরে আছি, সেটা কি? আমরা এতক্ষণ যেটা পড়েছি, অজানা রাশির কি পড়ছি? অজানা রাশির সূচক, গুণ, তাদের প্রয়োগ। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটা প্রয়োগটা আমরা এখন দেখাবো, এবং অজানা রাশি কি সেটা মধ্যে আমরা এসে গেছি। সেটা হলো 35 পৃষ্ঠায়। 35 পৃষ্ঠায় যে কাজগুলো, সেটা হলো যে এখন মনে করি দৈর্ঘ্য প্রস্থ বরাবর, হ্যাঁ, সমান অংশে যে ভাঁজ করা, মানে এক একটা সারিতে যে কতটি ঘর আছে সেটা আমাদের জানা নেই, এবং কয়টা সারি আছে সেটাও জানা নেই। দৈর্ঘ্য প্রস্থ বরাবর কতগুলো সমান অংশে ভাঁজ করা হয়েছে
সেটা আমাদের জানা নেই। তাহলে তো বাস করে বা মার্বেল বসিয়ে আমরা খেলাটা শেষ করতে পারবো যদি জানা না থাকে। যদি কি জানা না থাকে তাহলে আমরা খেলাটা শেষ করতে পারবো না। নিচের বর্গ ক্ষেত্রগুলো লক্ষ্য করি। চলো আমরা শুধু বর্গাকার কাগজের ছবি এঁকে কাগজের ক্ষেত্রফলের ধারণাটা ব্যবহার করি। ঠিক আছে, নিচের চিত্রগুলো আমরা লক্ষ্য করি, নিচের বর্গগুলি আমরা লক্ষ্য করি। নিচের বর্গক্ষেত্রগুলো লক্ষ্য করি। সর্বশেষ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? আমরা কি বলতে পারি যেখানে x একটি অজানা রাশি এবং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য প্রকাশ করে। এই যে এখানে কথাটি বলা হয়েছে গুরুত্ব দিয়ে, যে সর্বশেষ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, আমরা কি বলতে পারি যেখানে x একটি অজানা রাশি যা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। এখানে প্রথম যেটা, এটা একটা গড়, এর বর্গ সংখ্যা হলো 1 স্কয়ার। এখানে দুইটা গড়, এর বর্গ সংখ্যা হলো 2 দুগুণে 4। এখানে কয়টা গড়? প্রতি সারিতে 3টা, সারি আছে 3টা, তাহলে এর ক্ষেত্রফল কত? 9। এখানে আছে প্রতি সারিতে 4টা এবং সারি আছে 4টা, তাহলে এখানে মার্বেল নেবে 16টা। কিন্তু এখানে তো কোনো সংখ্যা দেওয়া নাই, সংখ্যা এখানে একটা অজানা রাশি দেওয়া আছে, প্রতীক x। এখানে এই x হলো অজানা প্রতীক, এটা সারি, মানে এখানে এই গড় সংখ্যা কত? x। আর সারি আছে কয়টা? xটি সারি, এবং প্রত্যেক সারিতে কয়টি মার্বেল বসবে? xটি। প্রত্যেক সারিতে মার্বেল বসবে কয়টি? xটি, এবং সারি আছে 11টি। তাই এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল এই কত? x গুণন x, হ্যাঁ, সমান কত? x স্কয়ার। এখানে x গুণন x। ঠিক আছে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা আমরা জানি। ঠিক আছে, তো এটা আমরা 3-4 থেকে আমরা শিখে আসতেছি। আরো বর্গ কিন্তু একটি আয়ত, আর বর্গ কিন্তু একটি আয়ত। তাহলে এটা যদি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়, বর্গ কি দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে এখানে যদি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ যদি x হয়, তাহলে কি হয়? যেহেতু সমান, তাহলে দৈর্ঘ্য x, প্রস্থ x, তাহলে এটা গুণ করলে কি হয়? x স্কয়ার, যার দৈর্ঘ্য প্রস্থ পরস্পর সমান। তাহলে ছবির শেষ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে x গুণন x, অর্থাৎ x স্কয়ার বর্গ আয়ত। আমরা দেখেছি যে 3 গুণ 3 স্কয়ার ইকুয়াল টু 27 কে যেমন 3 এর বর্গ বলা হয়, এখানে এটা ভুল আছে, এখানে কত হবে? 9। 3 3 কে 9। 27 কে যেমন 3 এর বর্গ বলা হয়, একইভাবে x কে x দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? আমরা x স্কয়ার কে x এর বর্গ বলে থাকি। ঠিক আছে, এখান থেকে আমরা যা পাইলাম, আমরা 3 গুণ 3 সমান কত? 9। এখানে 9 কে 3 এর বর্গ আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে x, এখানে x কে না, x স্কয়ার কে, x স্কয়ার কে আমরা x স্কয়ার কে কার বর্গ বলবো? x এর বর্গ, x এর বর্গ বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যে বর্গ, অজানা রাশির বর্গ শিখলাম। প্রথমে আমরা জানা রাশি শিখলাম, তারপরে আমরা অজানা রাশির বর্গ শিখলাম। ঠিক আছে, আমরা যখন কোন একটা বর্গের দৈর্ঘ্য জানতে পারি, দৈর্ঘ্য বর্গ, আমি কাকে বলে?
আগে বলছি বর্গ একটি আয়ত, কিন্তু বর্গ বিশেষ কারণে সেটা বর্গ। সেটা কি, যে বর্গের 4টা বাহু সমান। তাহলে এটা যদি 3 হয়, এটাও 3, এটা যদি, তাহলে এটাও 3। তাহলে এটা ক্ষেত্রফল কি 3 গুণন 3, ঠিক আছে? 3 গুণন 3 অর্থাৎ 9। তাহলে এই 9 হলো 9 হলো কত, 3 এর বর্গ। 9 হলো কত, 3 এর বর্গ। 9 কত, 3 এর বর্গ। ঠিক একই ভাবে কোন একটা ক্ষেত্র আছে যার দৈর্ঘ্য কত, x, তাহলে তার প্রস্থ কত হবে, x ই হবে। হ্যাঁ, যেহেতু বর্গ 4টি বাহু সমান, তাহলে এর ক্ষেত্রফল কত, x স্কয়ার। x স্কয়ার ক্ষেত্রফল হবে x স্কয়ার, x গুণন x সমান x স্কয়ার। তাহলে এখানে এই x এর বর্গ, x স্কয়ার হলো x এর বর্গ বা পূর্ণবর্গ রাশি আর কি। তো এখানে আমরা এতক্ষণ অজানা রাশির বর্গ শিখলাম, কারণ আমাদের সব জানা তো থাকবে না, কোনোটা অজানা থাকবে। সেটা অজানা রাশি ধরে আমরা সেটা তার দৈর্ঘ্য প্রস্থ আমরা জানতে পারব, বা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য জানতে পারবো। আজ এই পর্যন্ত। আমরা পরবর্তী নিয়ে আসবো গণ। আমরা বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। তো আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। বিশেষ করে কমেন্ট করে আমাকে জানাবে যে আমার ক্লাসটি ভালো লাগছে কিনা। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।